আমাদের মতো করে যথাসাধ্য প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি। নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস একটা নতুন এজেন্ডা তৈরি করেছে যে তারা যে ভোটার, তারা যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে রেখেছে সেটা কোনো অবস্থায় যাতে বাদ না যায়। আমরা এর মধ্যে 11 লক্ষের বেশি ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা করেছি। তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা হচ্ছে, মানে তাদের নেতারা প্রকাশ্যে আপনাদেরই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করে বলেছেন একজন বাংলাদেশির নামও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। যে মুখ্যমন্ত্রী একদা বিরোধী নেত্রী একদিন অনুপ্রবেশের বিরোধিতা করে সমস্ত কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে চোখের জল ফেলে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন, আজকে তিনি কিছুদিন পরে বলছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই, এপার বাংলা ওপার বাংলা এক, এপার বাংলার মানুষ এখানে আসবে, আমরা ওখানে যাব, ওরা গান করবে, আমরা কবিতা বলবো। কিন্তু আজকে যে সমস্ত সিলেক্টিভ প্রতিবাদী বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মোমবাতির মিছিল বার করেন, প্রতিবাদ করেন, বিভিন্ন সময় মানবাধিকার কর্মী হিসেবে, কখনো চিত্র শিল্পী হিসেবে, কখনো সমাজ সচেতক হিসেবে, ব্যক্তি হিসেবে দূরদর্শনের পর্দায় সন্ধ্যাবেলায় রাজনৈতিক রূপচর্চায় ব্যস্ত থাকেন, তারা কিন্তু বাংলাদেশের এই চরম অত্যাচারের সময় যখন মানবাধিকার চূড়ান্তভাবে সেখানে লঙ্ঘিত হয়েছে, যখন জোর করে বিয়ে করা হচ্ছে, ধর্মান্তকরণ করা হচ্ছে, যখন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের নেতাকে গুলি করা হচ্ছে, বা যখন হিন্দু মন্দিরগুলোকে একটার পর একটা ধ্বংস করা হচ্ছে, মনেস্ট্রি ধ্বংস করা হচ্ছে, চার্চ ভেঙে ফেলা হচ্ছে, এবং বাংলাদেশের যে সুশীল সমাজ আছেন, যারা মুক্ত মনের মানুষ আছেন, যারা আওয়ামী লীগের সমর্থন আছেন, তাদের উপরে যে বর্বরচিত আক্রমণ চলেছে, যেভাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশের জন্মদাত্রী, আজকে তার সম্পর্কে কদর্য শব্দ ধারাবাহিকভাবে ব্যবহার করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কর্মী, বিজেপি বিরোধী কোনো মানুষের আজকে কোনো প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের সামনে ভেসে আসছে। কোনো কুশপুত্তলিকা জ্বালানো এটা একটা রাজনীতির অঙ্গ বা একটা পদ্ধতি। আপনি দেশের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন, এভাবে আপনি আপনার প্রতিবাদকে রেজিস্টার করতে পারেন। আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকায় আপনি পা লাগাতে পারেন না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা নিয়ে তার উপরে কদর্য আচরণ করতে পারে না। এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি নয়। আজকে যখন শ্রীমতী গান্ধীর কুশপুত্তলিকার ওপরে থুতু ফেলা হচ্ছে দাঁড়িয়ে, আজকে এটা কোন সংস্কৃতি? কেন পশ্চিমবঙ্গে তার প্রতিবাদ নেই? আজকে পশ্চিমবঙ্গের প্রগতিশীল শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের এই কথাটা ভেবে দেখতে হবে। ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী তার কুশপুত্তলিকা তৈরি হয়েছে পার্ক সার্কাসে। এক একজন আসছেন, এক একজন এসে একটা জুতো দিয়ে মেরে দিচ্ছেন, তারপরে বিরিয়ানির দোকানের পাশে ঢুকে পড়ছেন। আজকে যা ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই ঘটনা পার্ক সার্কাসে হচ্ছে। আজকে সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই রাজ্যে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সাংবাদিক আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত, মানুষের প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকারকে কার্যত বাজেয়াপ্ত করেছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনের রাজনীতিকরণের যে কদর্য রূপ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বেরিয়ে আসছে। অবহেলিত উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গ, আমাদের বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন আগামী 21শে জুলাই। উত্তরবঙ্গ চলো অভিযানের আমরা ডাক দিয়েছি। উত্তরকন্যা, সেই উত্তরকন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর কাউকে কষ্ট করে কলকাতায় আসতে হবে না, রাইটার্সে আসতে হবে না। সমস্ত মন্ত্রী এবং সচিবরা নিয়ম করে উত্তরকন্যায় বসবে। উত্তরকন্যার বাজেটারি অ্যালোকেশন কত, যা দিয়ে জল গরম হয় না।
সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কোনোদিন দাঁড়িয়ে বাজেট বিতর্কে বলতে পারেননি যে এই টাকায় উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। উত্তরবঙ্গের জন্য যে বাজেটারি অ্যালোকেশন এখন পর্যন্ত সর্বাধিক একবারই খরচা হয়েছে 41% টাকা, বাদ বাকি 21 থেকে 24% টাকা উত্তরবঙ্গের জন্য যেটা বাজেট বরাদ্দ থাকে তার ব্যয় হয়, বাদ বাকি টাকা সাইফন অফ হয়ে অন্য জায়গায় চলে যায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন কেন্দ্রের একটার পর একটা প্রকল্পের নাম বদল করার পরে অন্য বাদবাকি প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না, যখন তেল থেকে শুরু করে ম্যাঙ্গানিজ ওর যেগুলোকে এক্সপ্লোর করলে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক চেহারাটা সম্পূর্ণভাবে বদলে যাবে, তার দিকে কোনো ধরনের মনোযোগ না দিয়ে আজকে সম্পূর্ণ বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমান লড়াইয়ের রাজনীতির মধ্যে দিয়ে শুধুমাত্র 30% ব্লক ভোট নিয়ে আজকে পশ্চিমবঙ্গের চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল কংগ্রেস। কিন্তু মানুষ বদ্ধপরিকর যে যন্ত্রণা থেকে, এই অভিশাপ থেকে, এই সামাজিক অসুখ থেকে তারা মুক্তি পাবেন। পশ্চিমবঙ্গের তৃণমূলের বিসর্জন অনিবার্য। আবার আপনাদের বলছি, আগামী 18 জুলাই শুক্রবার বিহারের মতিহারিতে একটি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর 2টোর সময় অন্ডাল বিমানবন্দরে আসবেন। অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বাই কার সরাসরি নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন। নেহরু স্টেডিয়ামে পৌঁছে তিনি আমাদের একটি তারা যদি বেআইনি দোকান কেউ করেছে, দোকান ভাঙা যাবে, কিন্তু আর বেআইনি দোকানের সমর্থনে এগিয়ে আসবে না। কিন্তু কলকাতা পুরসভা যেখানে অবস্থিত সেখানে ধর্মতলা এসপ্ল্যানেড আছে, আগে এসপ্ল্যানেডের স্ত্রীটা ফিরিয়ে দিন। শুরু তো নিজের এলাকা থেকে করতে হবে। কলকাতা কর্পোরেশনের চারদিকের 1/2 স্কোয়ার কিলোমিটার এলাকাকে আগে কলকাতা কর্পোরেশন মানে দখলদার যারা করেছেন তাদের মুক্ত করুন, গড়িয়াহাটের ফুটপাতটা খালি করুন। কলকাতার সামান্যতম সৌন্দর্যন তো হতে পারে যদি আপনি ওই ধর্মতলার সামনে থেকে হকার উচ্ছেদ করেন। কারা এরা? তৃণমূল পরিচ্ছন্ন কলকাতা দেবেন বলেছিলেন, কলকাতাকে লন্ডন করবেন বলেছিলেন, কিন্তু কলকাতাকে লন্ডন করতে গিয়ে কলকাতাকে বাংলাদেশ বানিয়ে দিলেন। এসএসসি তে যারা দাগি বলে চিহ্নিত তাদেরকে বারবার ফেরানোর জন্য প্রথমে দেখলাম সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, রাজ্য এক একবার এক এক জায়গায় যাচ্ছে ওই দাগিদের পরীক্ষায় বসাতে। এবার যে আমরা যা দেখলাম হাইকোর্ট তার নির্দেশনামায় যা বলছে তাতে এটা সত্যি দুঃখজনক ও বিভ্রান্তিকর যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে। সরকার চাকরিতে প্রতারকদের উৎসাহিত করতে এটা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। এরা সামগ্রিকভাবে একটি নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করছেন। এই যে রাজ্য সরকার বা যিনি রাষ্ট্রের দায়িত্বে তারা নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করছেন বলছে আদালত। আপনারা কিভাবে দেখছেন? আমাদের দেখার কিছু নেই, আর আদালতের হয়তো পরে এ ধরনের অবস্থান রাখছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ জানে, পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্য বালক জানে যে তৃণমূল কংগ্রেস তাদের প্রাতিষ্ঠানিক লুট এবং যারা চাকরি কিনেছে এবং চাকরি বিক্রি করেছে তাদের আড়াল করবার জন্য অযোগ্যদের স্বার্থে মানুষের দেহ করের টাকা খরচা করে আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত শটল কক্ষের মতো ঘুরে বেড়াচ্ছে এবং প্রত্যেক জায়গায় তিরস্কৃত হচ্ছে। সরকারের অবস্থানকে নালিফাই করে দিচ্ছে কোর্ট। এতে লাভ কি? এটা তো হবেই। তৃণমূলের একমাত্র এজেন্ডা হচ্ছে যারা অযোগ্য, যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বিক্রি করেছে তাদের রক্ষা করা। এবং এই প্রসঙ্গে একেবারে রাজ্যের পুরনো শিক্ষার যে ঐতিহ্য আপনার বক্তব্য বিভিন্ন সময় যা উঠে এসেছে, সেই সব পুরনো বা একেবারে যারা বিখ্যাত শিক্ষক পড়ুয়া তাদের নাম উল্লেখ করে আদালত থেকে বলা হয়েছে যে এটা ছিল এই রাজ্যের শিক্ষার ছবি যা সারা দেশ বা আন্তর্জাতিক স্তরে তুলে ধরা হতো। আজকে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নামতে নামতে দুর্নীতির দ্বারা চিহ্নিত হয়ে পড়ছে। এই যে অবক্ষয়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে গেছে। এমন বহু মহকুমা আছে যেখানে নির্দিষ্ট কোনো বিষয়ের শিক্ষক নেই।
স্থানীয় মানুষ চাঁদা তুলে তারা প্রাইভেট টিউটরদের শিক্ষক হিসেবে নিয়োগ করছে স্কুলটাকে যাতে বন্ধ না হয়। পুরুলিয়ার একটা সাব ডিভিশনের স্কুলে, বিভিন্ন স্কুলে প্রাইমারি টিচার যারা পোস্ট গ্রাজুয়েট তাদের ইন্টারভিউ নিয়ে জেলা শাসক তাদের উচ্চ মাধ্যমিকে ক্লাস নেওয়ার জন্য পাঠিয়েছেন। সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলেই 12 ক্লাসের পরে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কলকাতার বাইরে ভিন রাজ্যে পড়াশোনা করবার জন্য অভিভাবক পাঠিয়ে দিচ্ছেন এবং ছাত্ররাও যেতে চাইছে। যে সমস্ত সরকারি কলেজে অ্যাডমিশন পেলে গর্ববোধ করত অভিভাবকরা এবং ছাত্ররা, আজকে সরকারি স্কুলে অ্যাডমিশন নেওয়ার পর 3 মাস ক্লাস করে তাদের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে তারা আজকে বেসরকারি কলেজে, বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। এটাই হচ্ছে এই মুহূর্তে সামগ্রিক আমাদের শিক্ষা ব্যবস্থার চিত্র। আপনারা যদি আগামী বছর সরকারে আসেন, এই स्टेटमेंट है नॉट एज एमएलए कि पश्चिम बंगाल के लोगों को जम्मू एंड कश्मीर नहीं जाना चाहिए और जो मेजॉरिटी मुस्लिम स्टेट है वहां पर भी नहीं जाना चाहिए। ये क्या पार्टी का स्टैंड है? देखिए, पार्टी का स्टैंड क्या है, ये तो इतना दिन से आप पत्रकारिता कर रहे हैं, आपको बोलने का कोई जरूरत नहीं है। भारतीय जनता पार्टी का एक स्लोगन रहा, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। कश्मीर के लिए, भारत की अखंडता के लिए जो पहला शहीद हुआ उसका नाम डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी है। शुभेंदु अधिकारी से बीजेपी का नेता ऐसा नहीं है। शुभेंदु अधिकारी नेता विपक्ष है और नेता विपक्ष का भी एक दायित्व बनता है समाज की हर कोने में बसे हुए सभी लोगों का जो इमोशन है उसको टच करना। तो दबाव बनाने के लिए ऐसा भाषण दिए होंगे, लेकिन कश्मीर का टूरिज्म के ऊपर पश्चिम बंगाल का तो काफी असर है ना। अगर पूरा डोमेस्टिक टूरिज्म को अगर आप आंकड़ा ले लीजिए, देखिएगा 50% जो डोमेस्टिक टूरिज्म है उसमें पार्टिसिपेशन है पश्चिम बंगाल का। तो हमारा पश्चिम बंगाल की आम जनता की सुरक्षा ठीक से रहे, सिर्फ केंद्रीय सरकार का मिलिट्री और इंटेलिजेंस एजेंसी नहीं है, वहाँ राज्य सरकार में जो लोग हैं उन लोगों का भी दायित्व बनता है कि कैसे चल रहे हैं, क्या हो रहा है, इसको भी देखना पड़ेगा। इसी के कारण ये वो बोले यार, वो साथ साथ ये भी बोल देंगे उसका निजी मत है, इसको लेकर क्लोज चैप्टर। लेकिन जब नारा है सबका साथ सबका विकास, उसमें ये कहना कि एक राज्य में नहीं जाना और उस इलाके में भी न जाए जहाँ पर मुस्लिम मेजॉरिटी, अगर जाना भी है तो जम्मू जाए क्योंकि वहाँ पर हिंदू की संख्या ज्यादा है। वो तो बोल ही दिया ये निजी मत है। अरे सबका विकास तो हो रहा है, सबका मत चल रहा है। उजाला गैस कितना लोगों को मिला, ऐसा कोई भी मुसलमान सामने आकर बोल सकता है हमको उजाला गैस नहीं मिला। भारतीय जनता पार्टी धर्म का नाम पर समाज को बांटना नहीं चाहते। अब आप जो क्वेश्चन हमको कर रहे हैं जाकर के हमारी राज्य की मुख्यमंत्री को करिए, क्यों वो ईद उल फितर की मन से ये बताए बीजेपी प्रैक्टिसिंग धर्म, हिंदू धर्म इज अ गंदा धर्म। तो सारे हरियाणा का लोग, राजस्थान का लोग, मध्य प्रदेश का लोग, छत्तीसगढ़ का लोग जो है, वहां का जो आम जनता है वो क्या गंदा धर्म का प्रैक्टिस कर रहे हैं? सिद्दीकुल्ला चौधरी जो बयान दे रहे हैं, कोई शिक्षित मुसलमान क्या उसका समर्थन करेंगे? हम लोग तो सभी को बोल रहे हैं भैया एक काम करो, ये सब हिंदू मुसलमान छोड़ो। अभी पश्चिम बंगाल का जो स्थिति है, पश्चिम बंगाल का रक्षा करना चाहिए। जितना प्रोग्रेसिव मुस्लिम आज बांग्लादेश का भीतर है, जो इस स्थिति से बाहर आना चाहते हैं और उसका लाइफ थ्रेट है, वो भारत में आना चाहता है, रेगुलर हम लोगों को फोन कर रहे हैं, उसमें पत्रकार है, साहित्यकार है, फिल्म स्टार्स है। आज ऐसा स्थिति हो गया, वो छोड़ना चाहते हैं बांग्लादेश और जाना कहा चाहते हैं भारत। वो ऐसा स्थिति से हम लोग को बाहर आना चाहिए। দাদা, প্রধানমন্ত্রী পালন করেছে, আপনি কি একমত? প্রশ্নটা একমত হওয়ার নয়। বিজেপির অবস্থান প্রত্যেকের জানা। অসম উত্তর হিমাচল যারা বিজেপি করছেন, আমি অন্তত 40-42 বছর ধরে ভারতবর্ষের যে কোনো জায়গায় গেছি, সেখানে একটাই স্লোগান চলতো, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। কিন্তু বিরোধী দলনেতা শুধুমাত্র দলের নেতা নন, বিরোধী দলনেতা
সামগ্রিকভাবে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বর। বিরোধী দলনেতার পদটি একটি সাংবিধানিক পদ। এখানে একদিকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, সাম্প্রদায়িকতার রাজনীতি করবেন, বিজেপি বিরোধিতা করবেন, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেবেন না, আর পশ্চিমবঙ্গে এসে তিনি বলবেন যে ভাই আপনি কাশ্মীরে চলুন। তো সেক্ষেত্রে বিরোধী দলনেতা তিনি বলেছেন যে আগে পরিস্থিতি শান্ত করুন, তারপর আপনারা যাবেন। এখন বিরোধী দলনেতা এটাও বলেছেন তার সঙ্গে এই বক্তব্যটা তার নিজের বক্তব্য, এই বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত, তিনি সেটা রেখেছেন। তো এটা নিয়ে বিতর্কের কোথাও কোনো অবকাশ নেই। এই ব্যক্তিগত মতামতের সাথে দল একমত নয়। কোনটা? ব্যক্তিগত মতের সাথে দল একমত নয়। কোন পার্সপেক্টিভে শুভেন্দু অধিকারী এ কথা বলেছেন সেটা এখনো পর্যন্ত আপনাদের সামনে আমি বলেছি আমার মতো করে, এবং শুভেন্দু অধিকারীও তার মতো করে তার ভঙ্গিমায় আপনাদের সামনে তুলে ধরেছেন। বিজেপির অবস্থানটা কি এটা শুধু সাংবাদিক নয়, প্রত্যেকটি সাধারণ মানুষ জানে। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ। আজাদ কাশ্মীরও আমার বলে যেটাকে পাকিস্তান দাবি করেছে, সেটাও ভারতের অবিচ্ছেদ্য অংশ। আজ অথবা কাল ওই কাশ্মীরেও আপনি বেড়াতে যাবেন। আইআইএম জোকা, সাউথ ক্যালকাটা ল কলেজের পর আইআইএম জোকা, সেখানে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের হঠাৎ করে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, একবার আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল কলেজ, আজ আইআইএম জোকা, এই একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে দেখুন, আরজিকরের ঘটনার সঙ্গে কিংবা ল কলেজের ঘটনার সঙ্গে আইআইএম জোকায় যেটা ঘটেছে সেটার সঙ্গে এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ছেলেটি একজন কাউন্সেলিং করবার জন্য একজনকে ডেকে নিয়ে গিয়েছিল, এবং আইআইএম জোকাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল একসঙ্গে আছে। দুটি ফ্লোর বয়েজ আর দুটি ফ্লোর গার্লস। এটা অত্যন্ত ম্যাচিউরড একটা ইনস্টিটিউশন, এবং মেয়েটি বাবা যে স্টেটমেন্ট করেছেন সেটাও আপনারা দেখাচ্ছেন যে এখানে রেপের মতো কোনো ঘটনা নেই, কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এ ধরনের বিষয় শোনা যাচ্ছে। মানসিকভাবে যদি কেউ অবসাদের শিকার বা হয়ে কোনো কাউন্সেলিং করবার জন্য কোনো বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যান এবং এ ধরনের ঘটনা ঘটে, এটা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। প্রতিষ্ঠানের পক্ষেও এটা খুব একটা সুখপ্রদ নয়। কিন্তু আমাদের কলকাতার এমনই প্রতিষ্ঠান যে সারা ভারতবর্ষব্যাপী তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে। তো পুরো বিষয়টি না জেনে এখন যে অবস্থায় আছেন, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসছে, এটাকে দাগিয়ে দিলে আমার মনে হয় সেটা বাঙালির পক্ষে, জানি আমাদের মুখ্যমন্ত্রী বেশি চিন্তিত, তার পক্ষে কোনো সুখকর হবে না। আপনাদের দলের অন্যতম কর্মী কথা নেতা যদি শুরু হলি তার সঙ্গে, তাহলে কিন্তু এসব শব্দ চলে আসে। যদি বলে কোথাও কোনো শব্দ নেই, আমরা পরিষ্কার করে দিচ্ছি একটি বিষয়, এটা নিয়ে দীর্ঘ বিতর্কের প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। আর রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপের কাজ করছে, সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন, তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল। কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে, সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিং এর ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের। আমার প্রশ্ন, শিক্ষা ব্যবস্থা শোধাতে পারবেন? আপনার দাবি অনুযায়ী আপনারা যে সরকারে আসছেন, শিক্ষা ব্যবস্থাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন? আপনার এই রাজ্য থেকে যারা বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর ভরসা না রেখে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, তার মধ্যে 90% রাজ্যই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। এক সেকেন্ড,
শিবাশিস যে প্রশ্নটা করলো তার উপর আপনি বললেন যে রাজ্যপালের ভূমিকা বা রাজ্যপালের দেখা উচিত নির্বাচনের পর যাতে আপনার না হয়। আপনারা কি মনে করেন যে বর্তমান যিনি রাজ্যপাল আছেন তাকে দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব? আমরা কোনো অবস্থাতেই কোনো সাংবিধানিক প্রধান, সাংবিধানিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংসদীয় পরম্পরা সমালোচনা করা বা বিরোধিতা করা মনে করি না। মানুষের যে পারসেপশন তৈরি হবে সেটা মানুষ কথা বলবে। রাষ্ট্রপতির যিনি প্রতিনিধি তিনি সম্মানের, তিনি রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন, তিনি যেটা ভালো বুঝছেন, যেটা তার মনে হচ্ছে সেটা তিনি করছেন। তার ভূমিকা নিয়ে তো কথা বলবার কোনো অধিকারই আমার নেই। আমি কি করে কথা বলবো? বদল হবে কে ইলেকশনের আগে? রাজ্যপালের আগে ইলেকশন, মানে রাজ্যপাল বদল হবে কিনা সেই খবর যদি আমার কাছে থাকতো তাহলে আমি 6 নম্বর মুরলীধর সেনে বসে থাকতাম না। আমি ওই নিউ দিল্লির যে নতুন বিজেপি ভবন তৈরি হয়েছে ওখানেই আমাকে পেতেন। दादा एक सवाल है। টুইট করছেন, পোস্ট করছেন হেমন্ত বিশ্ব শর্মার যে মন্তব্য যে বাংলা ভাষা দেখলে আদিম সুবাড়িতে যদি দেখা যায় তবে বাংলা ভাষায় লেখা দেখলে কে বাঙালি নয় বোঝা যাবে। বাংলা ভাষা বলা বা বাংলা ভাষায় লেখা সেটা কি অপরাধ? এই প্রশ্নটা তোলা হয়েছে শাসক দলের তরফ থেকে। এটা নিয়ে কি বলবেন? বা হেমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য, হেমন্ত বিশ্ব শর্মার কথাটা ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। যেখানে বাঙালি আছেন, বাংলা ভাষায় যারা লিখছেন তারা আত্মমর্যাদা নিয়ে লিখছেন, তো বাংলা ভাষায় লেখাটা তাদের অধিকারের মধ্যে পড়ে। আর তাদের বাঙালি বলে চিহ্নিত করাটাও কোনো অপরাধের কিছু নয়। এটা তো সম্পূর্ণ একটা অদ্ভুত বিতর্ক তৈরি করছে। আমরা তো মনে করি আর বৃহত্তর স্বার্থে যে পশ্চিমবঙ্গের যারা বসবাস করেন, যারা বাংলা ভাষায় কথা বলেন না, যারা 3 পুরুষ 4 পুরুষ থেকে পশ্চিমবঙ্গে থেকে গেছেন এবং পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের বাণিজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের জুট মিলের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের অন্যান্য পেশায় থেকে যারা পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন তারাও বাঙালি। আমরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিলাম নীতিগত অবস্থান থেকে, আমাদের পরিবার ছিল। আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি। এবং যেভাবে এখানে একটা বাঙালি শব্দ তোলা হয়েছে, এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছেন, মেধাবী ছাত্রছাত্রী যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত, তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে। একদিকে আপনি গুজরাট এবং গুজরাটিদের আক্রমণ করবেন, অন্যদিকে আপনার রাজ্যের 6 লক্ষ মানুষ গুজরাটে কাজ করবে, এই দুটো তো একসঙ্গে চলতে পারে না। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে রাজ্য সরকারের বিভিন্ন নেতা নেত্রী, মন্ত্রী সন্ত্রীদের এ ধরনের বক্তব্য তাদের অসুবিধায় ফেলছে, তাদের ভবিষ্যৎকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। শরীরটা বিরোধী দলনেতা भाजपा कर्मी की हत्या हुई है जिसको लेकर 12 घंटा बंद बुलाया गया, थोड़ा इसके बारे में बोलिए। बाद में बोलेंगे। दादा प्रधानमंत्री लेकर बस बोल दीजिए 2 लाइन जो 18 तारीख को आएंगे, बस वो दुर्गापुर। बिहार की मोतिहारी से देश की प्रधानमंत्री जी ने दोपहर 2 बजे औंडल एयरपोर्ट पे पहुंचेंगे। वहां से नेहरू स्टेडियम दुर्गापुर तक वो जाएंगे और उसमें हमारा पार्टी का एक कार्यक्रम, एक रैली पे उन्होंने भाग लेंगे। एक आरोप सामने आया है रेप का, लेकिन पीड़िता के पिता ने कहा है कि गिर के चोट लगी है और वो रेप नहीं हुआ है। लेकिन अभी तक जो है यूनिवर्सिटी जो एजुकेशनल इंस्टीट्यूशन है उनके तरफ से कोई जो स्टेटमेंट आया है उसमें भी ये कंफर्म नहीं किया गया है कि रेप हुआ है कि नहीं। तो थोड़ा क्लैरिटी। ये देखिए, क्लैरिफाई तो हम अभी नहीं कर सकते हैं। ये इट इज टू। I'm incompetent to reply this question because I have been also confused. What is actually happened? पीड़ित जो महिला है उसका पिता बोल रहा है कोई रेप का इंसिडेंट नहीं हुआ है, इंस्टीट्यूशन बोल रहा है ऐसे कोई घटना नहीं है, लेकिन फिर भी हरिदेवपुर पुलिस स्टेशन में एक FIR दर्ज किया गया, उसमें रेप शब्द की उल्लेख नहीं है और पूरा हिंदुस्तान में ये खबर फैल गया कि IIM जोका का भीतर एक रेप का घटना हुआ है। ये बहुत दुर्भाग्यपूर्ण स्थिति है।
दादा शुभेंदु अधिकारी ने कहा है हालांकि বলেছেন যে এটা কেন্দ্রীয় সরকারের ইনস্টিটিউটকে কালিমা লিপ্ত করার জন্য পুলিশের তরফে এই প্রচেষ্টা করা হচ্ছে, কারণ জোর করে মেডিকেলে ভুল স্টেটমেন্ট লিখিয়ে নেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ তিনি তুলে ধরেছেন। এখনো পর্যন্ত শঙ্কুদেব পণ্ডা কোন পরিস্থিতি থেকে কথা বলেছেন আমার জানা নেই, তবে পুলিশের যে আচরণ এটা তো হতেও পারে, কারণ মেয়েটির বাবা যখন বলছে ধর্ষণের কোনো ঘটনা নেই, আর সারা ভারতবর্ষব্যাপী সংবাদ মাধ্যমে প্রচারিত হয়ে গেল যে কলকাতার IIM এ একটি মেয়ে ধর্ষিতা হয়েছে। সকালবেলা আমি দিল্লিতে ছিলাম, সেখানে সমস্ত সাংবাদিকরা প্রশ্ন করছেন এই ধর্ষণের ঘটনা নিয়ে আপনার বিবৃতি কি। আমি বললাম বিষয়টা আমার এখনো জানা নেই, কিন্তু এখন কলকাতায় এসে শুনছি তার বাবার এই বক্তব্য। তো স্বাভাবিকভাবেই শঙ্কুদেব পণ্ডা হয়তো গেছেন এবং জেনে সেটা বলেছেন। সমিতা ভাঙড়ে যে তৃণমূল নেতা